আসসালামু আলাইকুম। উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির নিয়মিত আয়োজন ক্যারিয়ার টক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যারিয়ার টকের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫তম ব্যাচের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা। স্বাগত জানাচ্ছি মাহবুব হাসান ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। নাহিদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা সাধারণত আমাদের এই ক্যারিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ অন্যান্য সার্ভিসে যারা আছেন তাদের কর্মজীবন এবং এর পাশাপাশি ব্যক্তি জীবনের নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। যাতে করে বর্তমানে এই প্রেক্ষাপটে আসলে যারা বিভিন্ন সার্ভিসে যেতে চাচ্ছেন অথবা বিভিন্ন সার্ভিসে আছেন, তাদের জীবনটা যেন স্মুথ হয় বা তাদের পার্সপেক্টিভ আমাদের পার্সপেক্টিভ থেকে তারা যেন এনরিচড হতে পারে। সেই প্রসঙ্গ থেকে বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আমাদের প্রোগ্রামটা ডিজাইন করে থাকি। তো আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আজকে এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ নাহিদ। শুরুতেই যদি একটু আমরা মাহবুব হাসান ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে, আপনি তো ৩৫তম ব্যাচের কর্মকর্তা। তো আপনি এখন বর্তমানে কোথায় কর্মরত আছেন? অ্যা ধন্যবাদ। আমি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি বিভাগ আছে। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। আমি সেখানে উপপরিচালক হিসেবে কর্মরত আছি। তো বাংলাদেশের যত ধরনের পরিকল্পনা হয়, বড়, বড় মেগা প্রজেক্ট থেকে শুরু করে আ ডেভেলপমেন্ট প্রোগ্রামস বা বিভিন্ন প্রোগ্রামস সবকিছুর পরিকল্পনা হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রির অনেকগুলো ডিভিশন থেকেই হয়। তো এর একটা উইং হচ্ছে আপনার আইএমইটি, যেখানে আপনি বর্তমানে কর্মরত আছেন। তো এছাড়াও আমরা জানি যে আপনি ব্যক্তিগতভাবে একজন ভয়েস আর্টিস্ট। এছাড়াও আপনার জীবনের যে গল্পটা, বিশেষ করে আমরা যদি একটু পেছনে ফেরত যেতে চাই আজকের এই আয়োজনের মাধ্যমে, ঠিক ৩৫তম বিসিএস যখন আপনি সিভিল সার্ভিসে এনরোলড হলেন, তার আগের ফেজটাতে আসলে আপনার প্রিপারেশন ফেজ, আপনার একাডেমিক হিস্ট্রি সেগুলো সম্পর্কে আমাদের যারা হচ্ছে দর্শক আছেন, তাদের অনেক কোয়েরি থাকে, কিউরিওসিটি থাকে। আপনি যদি সেই প্রসঙ্গটাতে একটু কিছু বলেন আমাদেরকে। ধন্যবাদ নাহিদ। আসলে বিসিএস এর জার্নিটা আসলে তো শুরু হয় যখন চিন্তা করেছি যে বিসিএস দিব। সেই সময় থেকে আসলে জার্নি শুরু। তো সেই হিসেবে ৩৩ বিসিএস আসলে আমার স্টার্টিং। ৩৩ বিসিএস এ আমি ১ম আ আম আ চেষ্টা করা শুরু করি। তো ৩৩ বিসিএস এ আমি ভাইবা পর্যন্তও গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি ক্যাডার পাইনি। কিন্তু ওই জার্নিটা যে স্টার্ট হয়েছে, সেই জার্নিটা আমার কাছে মনে হয় একটা অ্যা ম একটা অ্যা গতি পেয়েছে বা একটা পথ দেখেছে যে কিভাবে এগোনো যায়। তো সেই ক্ষেত্রে ৩৪ বিসিএস এ আবার আমার আরো ইন্টারেস্টিং হিস্ট্রি ছিল। যে আমি ৩৪ বিসিএস এ ২ টি রিটেন পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে কুইট করি। আমি ৩৪ বিসিএস আর দেইনি। কিন্তু ৩৫ বিসিএস এ এসে অ্যা আমার এই বলা যায় যে সৃষ্টিকর্তার অপার মহিমায় আমি ৩৫ বিসিএস এ প্রশাসন ক্যাডারে অ্যা আ আমার সুযোগ হয়। আর এই জার্নিটা যখন শুরু হয় তখন আসলে অনেকটা বলা যায় এরকম যে আমি যখন 2nd ইয়ারে পড়ি ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগে ছিলাম। যখন ২য় বর্ষে পড়ি তখন একটি কুইজ প্রোগ্রাম হয়েছিল সারা বাংলাদেশে এবং কুইজ প্রোগ্রামটি ছিল সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের বিষয়ে। জি। তো আমি আসলে আমার ২ টো বিষয়ই ছিল ছোটবেলা থেকেই একটু দেশের প্রতি একটু আ ভক্তি তো অবশ্যই আছে, আমাদের সবারই থাকা উচিত। একই সাথে সাধারণ জ্ঞান বা কুইজের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল। তো আমি যখন ২য় বর্ষে পড়ি, তখন আমি একটা ন্যাশনাল প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমি সেখানে ১০০ জন টপ 100 এর মধ্যে আসি। যেখানে প্রায় ১৩ লাখ ইয়ে ছিল, প্রার্থী ছিল। কম্পিটিটর ছিল, প্রার্থী ছিল। সেখান থেকে ১০০ জনের মধ্যে আসি এবং পরবর্তীতে ইউনিভার্সিটির আমার সিনিয়ররা, বড় ভাইরা তারাও বলে যে, "না, তোর সাধারণ জ্ঞান খুব ভালো। তুই বিসিএস এ ট্রাই করতে পারিস।" তো সেখান থেকে আসলে আমার বিসিএস এর একটা বলা যায় যে একটা ইয়ে আসলো যে বিসিএস দেওয়া যেতে পারে। কনফিডেন্সটা আসলো। জি। তারপরেও আমি বলব যে ইউনিভার্সিটি থাকতেই যে খুব বেশি পড়াশোনা করেছি বিসিএস এর জন্য তা না। কিন্তু কিছু অভ্যাস সাথে রেখেছিলাম। পত্রিকা পড়ার অভ্যাস, অন্যান্য যেই খোঁজ খবর রাখা, চারপাশ চোখ কান খোলা রাখা, সেই কাজটা ওখান থেকে শুরু করা। তারপরে পড়াশোনা শেষ হওয়ার পরে এই বিসিএস এর পেছনে আসলে আমি বলব যে বিসিএস এর যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল এর সাথে আসলে এনরোলমেন্ট বা ঢুকে যাওয়ার তার মানে বিষয়টা আমরা ঘটে। দেখতে পেলাম যে আসলে আপনি যখন আপনার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছিলেন, আপনার মধ্যে নিয়মিত কিছু অভ্যাস আপনি নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা রাইট, করেছেন। যেটা আল্টিমেটলি আমাদের বাংলাদেশের জব সেক্টর বলা যায় বা একাডেমিক লাইফে যে ইমপ্যাক্টটা বা রিফ্লেকশনটা আমরা দেখি, এটা তো মূলত আমাদের প্রতিদিনকার স্কেডিউল, রাইট, সেটাকে আমরা কত ডিসিপ্লিন ওয়েতে সাজিয়েছি, রাইট। তার রিফ্লেকশনটা পরে আমরা রেজাল্ট হিসেবে পাই। তো আমাদের প্রার্থী যারা আছে, তারা নিশ্চয়ই আপনার এই রেসপন্স থেকে অনেক বেশি বেনিফিটেড হবে এবং নিজেদের স্কেডিউলটা ওভাবেই সাজাবে। তো
আমার একটা কিউরিওসিটি। আপনি মাঝখানে বললেন ৩৪ তম বিসিএস এ ২ টো পরীক্ষা দিয়ে আপনাকে কুইট করতে হয়েছিল। তো এরকম বিভিন্ন বিষয় সামনে চলে আসে। তো আমি জাস্ট কিউরিয়াস যে এটা কেন ঘটেছিল? আচ্ছা আমি আসলে এই প্রশ্নটা আসে। সবাই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেসও করে। আসলে অ্যা অ্যা আমরা যেটা বলি যে লাইফে স্ট্রাগল একটা পার্ট অফ লাইফ। উই অল আর স্ট্রাগলিং। আমরা সবাই স্ট্রাগল করছি। কিন্তু কেউ হয়তো ভালোভাবে পজিটিভলি স্ট্রাগলটা করতে পারে। আর কেউ হয়তো পারছে না। তো স্ট্রাগল এরই পার্ট ছিল। অ্যাজ আই এম আমি আসলে ইউনিভার্সিটি আ আ আমার আমি যখন ২০১৭ সালে জয়েন করি, তখন আমার ছেলের বয়স ৪ বছর। আচ্ছা, এবং ২০১৩ সালে সে জন্ম নিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি যখন এই প্রসেসের মধ্যে ছিলাম, তখন আমি একটি চাকরি করতাম। তো সেই চাকরি করার ক্ষেত্রে এমন হয়েছে যে আসলে আমি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। এবং ওই সময় আমার আসলে চাকরিটাও করা জরুরি। একই সাথে আবার আমার প্রিপারেশন নেওয়াও জরুরি। কিন্তু ৩৪ বিসিএস এ দেখা গেছে এমন একটা সময় ছিল যে আমি রিটেন পরীক্ষায় ১ টি রিটেন পরীক্ষা, ২ টি রিটেন পরীক্ষা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে না আমি আসলে আমার বেস্টটা দিতে পারছি না। এবং এটা হয়তো মানে নিজের সাথে নিজেরই হিপোক্রিসি বা নিজের সাথে নিজের অ্যা মা একটু ইয়ে করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। এই কারণে আমি আমার বাবাকে কল করি। কল করে বলি যে, "বাবা আমার রিটেনের প্রিপারেশনটা অত ভালো হচ্ছে না। আমি মনে হয় এবার আর পরীক্ষা দিব না রিটেন।" তো আচ্ছা। রিটেন পরীক্ষাটা না দিয়ে অ্যা তো ওটা আসলে আমি বলব যে ওই সময়ের ফিন্যান্সিয়াল এবং অন্যান্য আমার লাইফের যে স্ট্রাগল সেটার একটা পার্ট ছিল। ওইটার কারণে আমি দিতে পারিনি। পরবর্তীতে আমি ৩৫ এ বলেছিলাম আমার ওই সময় আমি বাবাকেই বলেছিলাম যে, "পরেরটা ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ৩৫ টা খুব সিরিয়াসলি দিব এবং ওইভাবে প্রিপেয়ার করব।" তো এটাই আমার আমাদের ছিল। জীবনের যে আনপ্রেডিক্টেবল জার্নিটা, রাইট। তো এর একটা রিফ্লেকশন মনে হয় আমরা এখান থেকে পেলাম। এছাড়া আমরা রিসেন্টলি 'প্রথম আলো' পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি। যেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে সিভিল সার্ভিস ক্র্যাক করা মানুষদের মধ্যে একটা বড় পোরশন যারা আসলে আ ক্র্যাক করার আগে আসলে বিবাহিত ছিলেন। তো অনেকের মধ্যেই এই প্রশ্নটা থাকে যে আসলে বিবাহিত থেকে বা চাকরির আগেই বিয়ে করে ফেললে পরবর্তীতে ক্যারিয়ারের উপর কোনো ইমপ্যাক্ট পড়ে কিনা? তো সেই উত্তরটা মনে হয় আমরা পেয়ে গেলাম। তারপরও যদি একটু সংক্ষেপে জানতে চাই, ইমপ্লিকেশন টা আসলে কেমন? ফ্যামিলি, জব প্রিপারেশন কিভাবে ব্যালেন্স করেছেন ব্যাপারটা? আসলে এটা আসলে এক্সাম্পল হিসেবে বলা কঠিন এই কারণে যে এই এক্সাম্পলটা আসলে খুব রেয়ার একটা এক্সাম্পল। এবং অনেকেই আমাকে বলে যে এটা কিভাবে আসলে সম্ভব হলো। কারণ আমি আসলে অ্যাকচুয়ালি আমি যখন শুরু করি তখন আমি অলরেডি বললাম যে আমি ১৭ সালে যখন জয়েন করি তখন আমি অলরেডি ম্যারিড ফর 7 ইয়ার্স অ্যান্ড আই হ্যাড এ চাইল্ড 4 ইয়ার্স অফ এইজ। আমার ছেলের ৪ বছর বয়স ছিল সেই সময়। তো আসলে জার্নিটা তো আরো আগে শুরু হয়েছে। জি, ১৩-১৪ সালে শুরু হয়েছে। তো তখন আমার কাছে যেটা মনে হয় আমি এই বিষয়টাকে এভাবে দেখি যে ফাইটটা আসলে বা স্ট্রাগলটা বা যেই আমরা ক্র্যাক করার যেই আইডিয়াটা, সেটার ক্ষেত্রে আমার মনে হয় ১ এর চেয়ে ২ ভালো। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার অর্ধাঙ্গী, আমার বেটার হাফ ওই সময়ে আসলে আমাকে যে সাপোর্টটা দিয়েছে, সেই সাপোর্টটা আমাকে এখানে আসতে অনেক আ বড় হেল্প করেছে। তবে that struggle was very tough, very hard কারণ হচ্ছে ওই সময়ে ফিন্যান্সিয়াল এবং অন্যান্য যেই বিষয়গুলো থাকে সেগুলো আসলে আমার মনে হয় ক্র্যাক করা মানে সেগুলাকে ফাইট করার মতো ক্যাপাসিটি না থাকলে এইভাবে করা খুব কঠিন। তবে এটুকুই বলব যে সৃষ্টিকর্তার আ অপার মহিমা হয়তো ছিল। যে ক্ষেত্রে ২ জন মিলে ফাইট করা ইভেন আমার ছেলে। জি। সেটা একসাথে ফাইট করা এবং একসাথে অ্যাচিভমেন্ট আমার মনে হয় সেই অ্যাচিভমেন্টটা খুব আনন্দদায়ক এই যে ছিল অ্যাকচুয়ালি। এখন আপনি এর মাঝখানে আমি যদি বলে রাখি, আপনি তো এখন মোটামুটি সিভিল সার্ভিসে বেশ লম্বা একটা সময় ৯ হুম, বছরের বেশি না আপনি ৯ বছরের কাছাকাছি সময় হবে। কাছাকাছি সময় আপনি পার করে এসেছেন। এর মাঝখানে আপনি শুরুতেই তো আপনারা হচ্ছে যোগদান করেন সহকারী কমিশনার হিসেবে। তারপর সহকারী কমিশনার ভূমি। এর মাঝখানে তারপরে আমি দেখলাম যে আপনি উপজেলা নির্বাহী অফিসারও ছিলেন। তো এই যে এতগুলো ফেজ পার হয়ে বর্তমানে এখন আপনি আইএমএডিতে আছেন। এখন নিশ্চয়ই ফ্যামিলিতে কথা হয়, স্মৃতি রোমন্থন হয়। তো আমাদের যারা প্রার্থী আছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের, দেখা যায় জীবনের এই প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় হাল ছেড়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি হয় বা অনেক বেশি ট্রাবলস এর মধ্যে দিয়ে আমরা যাই। তো আজকে আমাদের যে অতিথি আছেন মাহবুব হাসান ভাই, তার ব্যক্তিগত জীবন থেকেও আমরা কিন্তু জানতে পারলাম যে আসলে কিভাবে সেই হার্ডলটাকে আপনি ফেস করবেন। তো ভাইয়ের সূত্র ধরে যদি একটু প্রশ্নটা করি, তারপর তো আপনি আসলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পর্যায়ক্রমে পরবর্তীতে কাজ করেছেন। তো সিভিল সার্ভিসের প্রার্থীদের মধ্যে অনেক কিউরিওসিটি থাকে। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন তো মোটামুটি মেক্সিমামেরই পছন্দ। তো একজন ইউএনও খুব চ্যালেঞ্জিং একটা লাইফ তিনি আসলে লিড করেন।
খুব scheduled একটা লাইফ। সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করতে হয়। তো কেমন ছিল মোটা দাগে আপনার ইউএনও শিপটা? হ্যাঁ, ধন্যবাদ নাহিদ। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই অর্থে আমি ৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি এবং এই সময়টি সব মিলিয়ে প্রায় ২.৫ বছরের মতো। তো আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে অ্যা এখন পর্যন্ত ৯ বছরের চাকরি জীবনে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন বা সুন্দর অভিজ্ঞতার আমি বলব যে সময় কাটিয়েছি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং আমি এটা মনে করি যে এটা সৃষ্টিকর্তার এক আশীর্বাদ অবশ্যই। কারণ হচ্ছে অ্যা আমি যদি বলি যে উপজেলা নির্বাহী অফিসার আমি এ অ্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজের চাপের কথা যদি বলি, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একজনের কাজের চাপ হচ্ছে আমি বলব এটা ব্যাখ্যা করা খুব কঠিন। এটা হয়তো একদিন যদি কেউ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কাটায়, তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ কাজ তাকে করতে হয় এবং মানুষ কি পরিমাণ তাকে রিচ করে। এমনও হয়েছে যে একটি খুব পার্সোনাল কোনো ইস্যু সেই বিষয়ে ফোন করার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারকে কল করছে। এমন হয়েছে পারিবারিক সমস্যা। সেটাও পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে বলছে যে এটার সমাধান কি হবে? এরকমই আস্থার জায়গা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। তো কাজটি আসলে খুবই টায়ারিং এবং আমি বলব চ্যালেঞ্জিং এই অর্থে কারণ হচ্ছে উপজেলা একটি আমাদের স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে জায়গায় আসলে অনেক স্টেক হোল্ডার থাকে এবং অনেক সেবা প্রার্থী থাকে। তাদের সবাইকে নিয়ে কাজ করা এটা অবশ্যই একটি চ্যালেঞ্জিং। আমি বলব যে একটু লিডারশিপ কোয়ালিটি যদি না থাকে অবশ্যই সেটা প্রশাসনিক লিডারশিপ এবং অন্যান্য আরো co-curricular activities থাকতে পারে। তাহলে একটু কঠিন। তবে আমার ভালো গিয়েছে এই অর্থে আমি আসলে ছোটবেলা থেকেই একটু কালচারাল বিষয়ে co-curricular activities আমি অ্যাক্টিভ ছিলাম। আমি খেলাধুলা করেছি। আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখন আমার ৩য় বিভাগ ইয়াং পেগাসাসে খেলার জন্য অফার এসেছিল। বাট আমি তখন পড়াশোনার কারণে সেদিকে যাইনি। আমি ছোটবেলা থেকেই অ্যা আবৃত্তি করি। আমি একটু গানও গাওয়ার চেষ্টা করি। আমি ভয়েস নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। ইতিমধ্যেই তুমি বলেছ। সেখানে আমার বেতারে, এফএম রেডিওতে এগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে। পাবলিক স্পিকার, আই এম এ পাবলিক স্পিকার। আমি পাবলিক স্পিকিং করার চেষ্টা করি। তো এই কারণে আমার মনে হয় আমি এই সবগুলো অ্যাঙ্গেল থেকে কালচারাল এক্টিভিটিস এবং অন্যান্য কারণে আমার কাছে কাজটা একটু সহজ হয়েছে। কারণ আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে এখানে পেরেছি। যদি একটু আমি এড করি, আসলে একজন উপজেলা নির্বাহী অফিসার একটা উপজেলায় বলা যায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো বা স্থানীয় প্রশাসন, কালচার সবকিছুর একটা সার্বিক সুপারভাইজরি রোল তাকে কিন্তু প্লে করতে হয়। তো আপনার ব্যক্তিগত জীবনে আপনার সেই এক্সপার্টিস বা লিডারশিপ কোয়ালিটি থাকার কারণে কাজটা অনেক বেশি সহজ হয়েছে। রাইট। তা আমার কোয়েশ্চেনটা একটু লিডিং কোয়েশ্চেন হবে এখন। আ ইউএনও হিসেবে কর্মরত থাকা অবস্থায় আপনি তো ৩ টা উপজেলায় কাজ করেছেন। আমি একটু আগে যখন হুম। আলোচনা করছিলাম। তো এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় বা চ্যালেঞ্জিং কোনো ঘটনার কথা কি মনে পড়ে? চ্যালেঞ্জিং বলতে আমি একটু বলতে চাই যে আমি ১ম যেই উপজেলা নির্বাহী অফিসার ছিলাম সেটা ছিল সিরাজগঞ্জের চৌহালি। তো সিরাজগঞ্জের চৌহালি আমরা আ জানি যে এটি খুবই দুর্গম একটি এলাকা। ওই এলাকার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার আসলে ১ বছর আমি সেখানকার উপজেলা নির্বাহী অফিসার ছিলাম এবং আমার প্রতিটি দিনই একটা অভিজ্ঞতা ছিল। কারণ হচ্ছে চর এলাকা, দুর্গম এলাকা, মানুষজনের জীবনমান আসলে খুবই আমি বলব যে অ্যা মানে দুর্বিষহ। কারণ একজনের বাড়ি দেখা গেছে ৮-১০ বার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আবার তারা দাঁড়াচ্ছে মানে উঠে দাঁড়িয়েছে। সেখান থেকে আমি ইন্সপিরেশন ও নিয়েছি আসলে অনেক। এবং ওখানে এমন হয়েছে যে শীতের রাতে যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি এবং এটা আমি দেওয়ার চেষ্টা করি। আমি আমার অন্যান্য যে উপজেলা লেভেল অফিসার আছে তাদের নিয়ে আমি শীতের রাতে বের হতাম। গাড়িতে করে আমার ও অফিস ব্যবহারের জন্য যে সরকার যে গাড়িটা দেয় সেই গাড়িটাতে আমি আমার অফিসারদের সাথে নিয়ে আমি শীতের রাতে কোনো একটা এলাকায় চলে যেতাম। সে এলাকায় চলে গিয়ে এমনও হয়েছে যে রাস্তায় গাড়ি থামিয়ে একজন লোককে দাঁড় করিয়ে তাকে আমি হয়তো একটা কম্বল দিয়ে দিয়েছি। এবং সেখানেই সে কেঁদে দিয়েছে। সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে যে, "এটা তো ফেরেশতার মতো যে আমি তো এই কম্বলটা পেলাম। এমনি ভেবে কম্বল পেতে" এবং আমি এটাকে এমনভাবে ব্যবহার করেছিলাম, আমি আমার অফিসারদের নিয়ে যাওয়ারও এটা একটা কারণ ছিল। অফিসাররা যারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছাড়াও তো উপজেলায় অনেক অফিসাররা কাজ করে। কিন্তু তারা এই ফিল্ডটা নেওয়ার সুযোগ পায় না। কারণ এইটা একমাত্র উপজেলা নির্বাহী অফিসারের কাছেই গভর্নমেন্ট দেয়। যার কারণে এটা দেয়। আমি তাদেরকে সেই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। যে এবং তারাও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল যে আসলে মানুষের জীবন কত কষ্টের এবং সেই কষ্টে কি পরিমাণ ভূমিকা একজন অফিসারের রাখার সুযোগ আছে। তো এই সকল দিক দিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে অবশ্যই এই উপজেলা নির্বাহী অফিসারশিপ একটা খুব মানে আমি বলব যে স্মৃতিময় সময় এবং আশীর্বাদময় সময়। এক্সাক্টলি আপনি যে প্রেক্ষাপটটা তুলে ধরলেন,
এখানে কিন্তু আমরা লিডারশিপ নিয়েও একটা কনসেপ্ট পেলাম। বিশেষ করে এখন যারা প্রস্তুতি নিচ্ছে বা ভাবছে যে হচ্ছে আমি যখন সিভিল সার্ভিসে যাবো, আমি একটা আরামদায়ক চেয়ারে বসে আমি আমার জীবনটা কাটিয়ে দেব। ব্যাপারটা ঠিক সেরকম না। নট অ্যাবাউট বিইং অ্যান আর্মচেয়ার প্যান্ডেটিক। আসলে রিয়াল লাইফ এ বসে আপনি যেরকম ইন্সপিরেশন হয়েছেন, মানে লিডার ইস হি হু গোস দ্য ওয়ে। আপনি নিজে সেই রাস্তাটায় গিয়েছেন, অন্যদের জন্য অনুপ্রেরণার কারণ হয়েছেন। তো একই রকমভাবে আমাদের প্রার্থী যারা আছে, যারা এখন প্রস্তুতি নিচ্ছে, তারা আসলে অনেকের মধ্যে কিউরিওসিটি থাকে যে বিসিএস এর যে ফেজটা আছে, প্রিলিমিনারি, লিখিত, তারপর ভাইবা ক্র্যাক করে সেখান থেকে সে রিকমেন্ডেশন পেল। তো এই পথপরিক্রমায় কিছু ক্যারেক্টার ট্রেট মানুষকে আসলে একটা মোটিভেশন দিতে পারে, বুস্ট দিতে পারে। তো আপনার ব্যক্তি জীবনে আপনি আপনার একাডেমিক লাইফ, ফ্যামিলি লাইফ, এখন সার্ভিস লাইফে একটা ফিলোসফি, একটা ক্যারেক্টার ট্রেট আপনি ধারণ করেন। তো যদি আপনি আমাদের প্রার্থীদেরকে একটু বলতেন যে কি ধরনের চিন্তা বা ফিলোসফি এখন থেকে ধারণ করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ নাহিদ। খুব সুন্দর প্রশ্ন। আমি একটা জিনিস বলতে চাই যে আসলে আমি বি বিভিন্ন সময় যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে, আমি তাদেরকে একটি কথা বলি এবং এটা আমি মনে করি শুধুমাত্র প্রার্থীদের জন্য না, এটা সবার জন্যই প্রযোজ্য। প্রতিটা মানুষের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে সবাই কিছু না কিছু দিতে এসেছি। হ্যাঁ? আবার কিছু পেতেও এসেছি। কিন্তু আমার চিন্তা সবসময় থাকবে আমি কি দিতে পারছি। আমার দেওয়ার আ আ বিষয়টা যদি আমি হিসেব করি, তাহলে চাওয়া পাওয়ার যে হিসাবটা সেটাও আমার কাছে মনে হয় মানে ওই যে আজীবনই চাওয়া পাওয়া যে মিলে না, সেই বিষয়টা ঘটবে না। কারণ আমি যদি চিন্তা করি যে আমি কি, কি দিয়েছি, তাহলে আমার স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি এতটুকু দিতে পেরেছি। কিন্তু আমি যদি চিন্তা করি আমি কি, কি পেয়েছি, সেটা আসলে কখনোই মিলবে না। তো এই ক্ষেত্রে আমি একটা ফিলোসফি সব পরীক্ষার্থীদের এবং বিসিএস না শুধু আমি সবার জন্যই বলব যে জীবনে এই একটা ফিলোসফি ধারণ করা যেতে পারে যে আমি আসলে সোসাইটিতে এখন পর্যন্ত কি, কি দিলাম? জীবনে আমি এখন পর্যন্ত কি, কি দিতে পেরেছি? সেই চিন্তাটা করা আমার কাছে মনে হয় খুব বেটার এবং বিশেষ করে বিসিএস এর জন্য এটা যেই ক্যাডারেই হোক এবং সিভিল সার্ভিসে যেই জায়গায় কাজ করেন না কেন, সে জায়গায় কাজ করতে গেলে আমার মনে হয় এই ফিলোসফিটা আপনাকে ধরে রাখবে, এই ফিলোসফিটা আপনাকে গ্রাউন্ডেড রাখবে, মাটিতে পা থাকবে এবং এটা আপনার বাস্তব জীবনে অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। চমৎকার একটা উত্তর ছিল। আসলে আমাদের সেভাবেই চিন্তাটা করা উচিত। এখন যদি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, সিভিল সার্ভিসে তো আমাদের আসন সংখ্যা সীমিত। কিন্তু বাংলাদেশের চাকরি প্রার্থীর সংখ্যা তো অনেক বেশি। তো এই বাস্তবতায় আসলে আপনি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, তখন আপনিও নিশ্চয়ই উপজেলাগুলোতে দেখেছেন অনেক কর্মহীন মানুষ আছে, যারা আসলে কাজের অভাবে বাসায় বসে আছে। তো এই বর্তমান বাস্তবতায় ক্যারিয়ারটাকে একটু ডাইভার্স ওয়েতে চিন্তা করার সুযোগ কিন্তু আমাদের কাছে আছে। প্রযুক্তি এসেছে। এখন আমরা ৪র্থ শিল্প বিপ্লব যেটা এআই বেসড সেখান থেকে আমরা চলে যাচ্ছি এজিআই তে। তো এই বাস্তবতায় আসলে আমাদেরকে ঠিক অ্যাডাপ্ট করার জন্য কি ধরনের স্কিল নিয়ে আসলে চিন্তাভাবনা করা উচিত তরুণদেরকে? আসলে একটি কথা আমি বলতে চাই নাহিদ, সেটা হচ্ছে যে আসলে আমাদের অ্যা আ জ্ঞানের চর্চা বা আ পড়াশোনার চর্চা এটা সবসময় রাখতে হবে। আজকে প্রায় ৯ বছর হয়ে গেছে চাকরির। স্টিল নাও আই এম লার্নিং এবং আমি শুধু মাত্র একদিক শিখছি তা কিন্তু না। যেমন আমি যদি এখন উল্লেখ করি যে আমি যেহেতু ভয়েস আর্টিস্ট হিসেবে কিছু কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছে, আমি নিজেকে আরো শানিত করার জন্য আমি কিন্তু এখনো ভয়েস আর্টিস্ট্রি লাইনে পড়াশোনা করি। প্রতিনিয়ত জানার চেষ্টা করি যে আরো কিভাবে সুন্দর করে কথা বলা যায়। মানে এই অংশ থেকে আমি একটু এডও করতে চাই যে সুন্দর করে কথা বলতে পারাটা কিন্তু একটা আর্ট, পাবলিক স্পিকিং এবং যেকোনো সার্ভিসে আমাদের সিভিল সার্ভিসে কিন্তু সুন্দর করে কথা বলা খুব জরুরি। মানুষের সাথে ডিল করতে জানা, কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো জানা জরুরি। তো সেক্ষেত্রে আমি এই লার্নিংটা কিন্তু এখনো জারি রেখেছি। আরেকটা কথা তুমি খুব গুরুত্বপূর্ণ বলেছ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা পরবর্তীতে এজিআই এ চলে আসছে। তো এটার সাথে আমাদের যাওয়া খুব জরুরি। কারণ হচ্ছে ব্রেইনটাকে শরীরকে ইয়াং রাখা খুব কঠিন। কিন্তু ব্রেইনটাকে ইয়াং রাখা খুব সহজ। তো ব্রেইনটাকে ইয়াং রাখা কিভাবে সহজ? সেটা হচ্ছে সময়ের সাথে যাওয়া। সময়ের সাথে যাওয়াটা হচ্ছে যে এআই। অ্যা অ্যা আমি বলব যে এআই এখন এমন একটা টুল, এটা যত ব্যবহার করব তত বুঝতে পারব যে এআইটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এবং ডে টু ডে লাইফ এ কিন্তু আমি প্রচুর এআই ব্যবহার করছি। এবং এমনও হয়েছে আমার ছেলে আছে ক্লাস 6 এ পড়ে সে। আমি কিন্তু তার সাথে বসেও এআই নিয়ে কাজ করি এবং মাঝে, মাঝে কিছু প্রজেক্ট আমরা একসাথে বসে করেছিও। যে এআই দিয়ে কি, কি করা যেতে পারে। তো আমি এটা মনে করি যে নিজেকে আপডেটেড রাখার কোনো বিকল্প নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এ এই মাল্টিটাস্কিং এর যুগে
একটি লোক যদি ৫ টি কাজ পারে, তাহলে আমার কাছে মনে হয় তাকেই প্রেফার করবে বেশি ৫ জন লোক নেওয়ার চেয়ে। কারণ সেখানে এটা কস্ট ইফেক্টিভ ও হবে এবং একই সাথে আমার কাছে মনে হয় যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলাতে আছে, সেখানে ইন্ডাস্ট্রি গুলো এভাবে ভাববে। তো এই কারণে নিজেকে মাল্টিটাস্কিং করে তোলার জন্য এআই প্রযুক্তির যেই টার্ম গুলো আসছে, যেই বিষয়গুলো চলে আসছে, আর অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার এটা আমি আরো বেশি বিশ্বাস করি সরকারি কর্মচারী হিসেবে যে আমাদের আসলে আপডেটেড থাকতে হবে, জানতে হবে। আমরা না জানলে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারব না এবং অনেক সময় আমরা হয়তোবা অন্যের ভুলও ধরতে পারব না। এক্সাক্টলি। তো সরকার যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমাদেরকে আসলে বিভিন্ন পদে বসিয়েছে, হুম। তো এই জায়গাটায় আপনার যে অপিনিয়নটা, আমরা মনে করি যে যারা সিভিল সার্ভিসে আছে তারাও অনেক বেশি বেনিফিটেড হতে পারে। সেই সূত্র ধরেই যদি একটু প্রশ্ন করি ভাই, এখানে সিভিল সার্ভিসে তো আমাদের অনেক অফিসার্স এবং আপনি কিন্তু এখন মোটামুটি সিনিয়র। তো আমরা যারা 43rd ব্যাচের আছি, এছাড়া এখন ফ্রেশ আরো অনেকগুলো ব্যাচ আছে। তারাও কিন্তু এখন বিভিন্ন পর্যায়ে কাজ করছে। তো এই প্রশ্নটা সাধারণত আমি এখনো করিনি। বাট আমার মনে হয় আপনি যেহেতু একটা ফেজ পার করে এসেছেন, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন এ যারা আছে, তাদের যে জার্নিটা, এই জার্নিটাকে স্মুথ করার জন্য আসলে তারা ঠিক কিভাবে চিন্তাটা করতে পারে? বিশেষ করে আপনি যেমনটা বলেছেন খুব চ্যালেঞ্জিং লাইফ, অনেক বেশি হ্যাকটিক যায় জীবনটা। সেখানে ফ্যামিলি এবং লাইফকে ব্যালেন্স করা। আপনার লাইফ থেকে ইনসাইটস দিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আসলে ফ্যামিলি তো আসলে ফ্যামিলি এবং প্রফেশনাল লাইফকে আসলে অ্যা মানে দুটোকেই আসলে ব্যালেন্স করা খুব জরুরি। কারণ হচ্ছে দুটোই গুরুত্বপূর্ণ। আমি আমার যদি পার্সোনাল লাইফ ঠিক না রাখি, তাহলে আমি ঠিকমতো কাজ করতে পারব না। আমি ভালো ইনপুট দিতে পারব না। আবার যদি আমি ভালোমতো কাজ না করি, তাহলে আমার ফ্যামিলিও ভালো রান করবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটু ব্যালেন্স করা জরুরি। আর একটা বিষয় আমি বলি সবসময়, সেটা হচ্ছে বিশেষ করে প্রশাসনে চাকরি করতে গিয়ে আমি একটি শব্দ খুব ব্যবহার করি, সেটা হলো রদ দেখা ও কলা বেচা। তো রদ দেখা ও কলা বেচা শিখতে হবে। আমি যখন কাজ করব তখন ওই কাজটার মধ্যে আনন্দ আমাকে খুঁজে নিতে হবে। ওই আনন্দ অন্য কেউ আমাকে দিবে না। তো এই ক্ষেত্রে এইটা হলো আমি বলব লাইফস্টাইল ওরিয়েন্টেড। আর আপডেটেড থাকাটা তো অবশ্যই এটা টেকনিক্যাল নলেজ অন্যান্য যে নলেজ গুলো আছে সেগুলোর ব্যাপারে আপডেটেড থাকা, সমসাময়িক বিষয়গুলোতে আপডেটেড থাকা এবং আরেকটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে আমি মনে করি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মানুষ বোঝা। আমরা একটা কথা বলি খুব বিখ্যাত একটি গানও আছে, "মানুষ ধরো মানুষ ভজো, শোন বলিরে পাগল মন।" তো এখানে আসলে মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন। তাহলে আল্টিমেটলি মানুষকে বুঝতে হবে। আমার কাছে যে আসছে সেই সেবা প্রার্থীর মানসিকতা, তার চাওয়া পাওয়াটা বুঝতে পারলে আমার মনে হয় আমরা সেবা আরো সুন্দরভাবে দিতে পারব এবং দিনের শেষে আমার সকল কাজই সম্পন্ন হবে। এক্সাক্টলি এখানে আমাদের যে পিপল স্কিলটা, যেহেতু বাংলাদেশ আ এখনো হচ্ছে অনেক বেশি উন্নত দেশের পর্যায়ে হয়তো আমরা আছি, ট্র্যাকে আছি। সেটা একটা লম্বা জার্নি। বাট আমাদের রিসোর্স বা সম্পদের সীমাবদ্ধতা আছে। আমাদের সার্ভিস যারা নিতে চান, সেই মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আপনি যেমনটা বলছিলেন যে আপনি সার্ভিসটা না দিতে পারলেও আপনি তাকে কথা দিয়ে বা তাকে একটু কনভিন্স করে সিচুয়েশনটা ম্যানেজ করতে পারার মতো একটা বিরাট স্কিল আপনার যেটা আছে। তো এই জায়গাটায় যদি আপনার একটু অপিনিয়ন চাই, আপনি যেহেতু একজন ভয়েস আর্টিস্ট, এছাড়াও আপনি এখনো চেষ্টা করছেন আপনার নিজের জীবনটাকে ডাইভার্সিফাই করতে। ক্যারিয়ারের পাশাপাশি অন্যান্য অনুষঙ্গগুলো আপনি খোঁজার চেষ্টা করেন। আনন্দটা খোঁজেন। তো এই জায়গাটায় যারা প্রার্থী আছে এখন সিভিল সার্ভিসের, তারা ঠিক কিভাবে আসলে আ একটু মার্জিত ওয়েতে কথা বলা বা সুন্দর করে গুছিয়ে কথা বলা। আপনি ভয়েস আর্টিস্ট। তো আপনার কাছ থেকে আমরা ওই পার্সপেক্টিভটা চাচ্ছি যে ভাইভাতে কিভাবে সেটার ইমপ্রেশনটা একজন প্রার্থী তুলে ধরতে পারে? না, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আসলে নাহিদ। যেটা হচ্ছে যে আমাদের আমি বলেছিলাম যে সবাই তো আর ভয়েস আর্টিস্ট হবে না বা সবাই এগুলো নিয়ে কাজ করবে না। কিন্তু ন্যূনতম একটা আ বা মানে আমি বলব যে প্রেজেন্টেশন স্কিল কিন্তু আমাদের সবার থাকা জরুরি। এবং প্রেজেন্টেশন স্কিলের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সুন্দর করে কথা বলা। তো আমি এখানে একটু আ উল্লেখ করতে চাই যে আমরা আসলে অ্যা খুব দ্রুত কথা বলতে পছন্দ করি। তো দ্রুত কথা বললে আসলে আমার মনে হয় অনেক সময় দ্রুত কথা বলার কারণে অনেক শব্দের গুরুত্ব কমে আসে। অনেক শব্দের গুরুত্ব বোঝা যায় না। এবং প্রতিটি শব্দের উচ্চারণও হয়তো সুন্দরভাবে বা শোনা যায় না বা কানে লাগে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু ধীর স্থিরতা আনা খুব জরুরি। এত ধীরও না যেন আমরা অনেক বেশি পিছিয়ে যাই। কিন্তু একটা মানে গতি আনা খুব জরুরি। সেই ক্ষেত্রে আমি বলব যে এখন এমন এক যুগ এআই কে জিজ্ঞেস করলে অনেক কিছুই বলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই টুলস ব্যবহার করে
প্রতিদিনই ডে টু ডে অ্যাক্টিভিটিস এ আমরা কিন্তু আমাদের এই জায়গাটা মাস্টারি করার ক্ষেত্রে হেল্প করতে পারি। যে আমার ভয়েস আর্টিস্টই আমি না হোক, আমি অন্তত প্রেজেন্টেশন এ সুন্দর করে কথা বলার ক্ষেত্রে আমি একটু এআই টুলের সাহায্য নেওয়া, কোন কোর্স যদি করা যায় সেই কোর্সটা করা যেতে পারে। যেমন আমি এখনো করছি বললাম। তারপরে হচ্ছে কথা বলার সময় চেষ্টা করা যে সর্বোচ্চ উচ্চারণ ঠিক রেখে কথা বলা। কারণ এই ভাষার জন্য আসলে আমাদের অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ করে আমরা এই ভাষাটা পেয়েছি। ঠিক আছে? আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন খুব ভালো ইংলিশ বলে, এটা খুব ভালো কথা। কিন্তু ভালো ইংলিশ বলার চেয়ে ভালো বাংলা বলা মনে হয় আগে জরুরি। ডেফিনিটলি। খুব সুন্দর করে কথাটা বলেছেন। আমি যদি আপনার প্রশ্নের উত্তর ধরি আরেকটা প্রশ্ন করি। আমাদের প্রার্থীদের অনেক প্রশ্ন থাকে যে, আমি এখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সদ্য স্নাতক পাস করে এখন আমি প্রিলি ক্র্যাক করে, রিটেন ক্র্যাক করে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আপনি শুদ্ধ উচ্চারণের কথা বলছিলেন। শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আসলে একটা শব্দের প্রমিত উচ্চারণটা কি, সেটা জানাটা জরুরি। তো এই প্রমিত উচ্চারণটা জানার জন্য তার জন্য সোর্স আসলে কি হতে পারে? সে কোথা থেকে অ্যাকচুয়ালি জানতে পারবে? অ্যা শুদ্ধ উচ্চারণে আমি যেটা আমার ভয়েস আর্টিস্টিক অ্যা করতে গিয়ে যখন দেখেছি, এখানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আ উচ্চারণগুলো উচ্চারণ করার জন্য শিখি না। আমরা আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ধ্বনি যখন শিখেছি, কেউই আসলে এটা এপ্লাই করব বলে শিখিনি। আমরা পড়েছি, পড়া লাগবে তাই পড়েছি। পরীক্ষার হলে লিখে দিব। কিন্তু আসলে তো এই উচ্চারণটা সারা জীবন লাগবে। যেমন আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি এই কারণে কিন্তু গ্রহণযোগ্যতা বেশি পেয়েছি। অনেক বেশি ভালোবাসা পেয়েছি মানুষের। কারণ হচ্ছে সুন্দর করে কথা বলার সাথে, সাথে মানুষকে কনভিন্স করার জন্য উচ্চারণ একটা ভালো ইয়ে হিসেবে কাজ করে, টুলস হিসেবে কাজ করে। খুব ভালো উচ্চারণে কথা না বললে অনেক কমিউনিটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে না। তো এই ক্ষেত্রে এই উচ্চারণের জায়গাটা দেখা লাগবে। আমি বলব যে এখন খুবই রিসোর্স আমি বলব যে এখন রিসোর্স এভেইলেবল আসলে অ্যাকচুয়ালি। তবে যদি কেউ চায় যে না আমার অথেন্টিক রিসোর্স লাগবে, সেক্ষেত্রে আমি বলব যে তারা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করা হচ্ছে। আমাদের মাতৃভাষা ইনস্টিটিউট আছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই ভাষা নিয়ে কাজ আইএমএল হচ্ছে, নিয়ে কাজ করা উচ্চারণ হয়। নিয়ে কাজ করা হয়। এখানে আমার মনে হয় কোনো একটা কোর্স করে নিতে পারে তারা, যদি তারা আগ্রহী হয়। আর আমার কাছে মনে হয় এখন রিসোর্স এভেইলেবল ইন অনলাইন অলসো। সেখানেও তারা অনেক বেশি খোঁজ করে বের করে ফেলতে পারবে আমার মনে হয়। দে আর ডেফিনিটলি। ভেরি দে আর দে আর ভেরি ক্যাপাবল টু ডু দিস। হুম, জি। হুম। তো এই জায়গাটায় এখন আসলে মানে প্র্যাকটিক্যালি কথা বলাটা, বিশেষ করে আমরা যখন শিখছি, সেই শেখার যেই বাস্তবায়ন ব্যক্তিগত জীবনে বা সরাসরি, সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটার উত্তরটা আপনার মাঝখান থেকেই চলে আসলো। এবারে যদি আমরা একটু আপনার বর্তমান পেশাগত জীবন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইটি তে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন যেটাতে আপনি আছেন। এখন আপনি আছেন উপপরিচালক হিসেবে। তো বর্তমানে আমি আসলে আপনি মানে কোন রোলটা প্লে করছেন সেখানে? হ্যাঁ, ধন্যবাদ নাহিদ। আমি আসলে ১ম এই বলতে চাই যে এই ডিভিশনটা সম্পর্কে আসলে খুব বেশি মানুষ জানে না। এবং ১ম বার শোনার পরে চিনতে পারবে এরকম খুব কম আছে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে জানে কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ে যে এরকম একটা বিভাগ আছে, এটা আমার মনে হয় আমাদের অনেকেই জানে না। তো আমি একটু বলতে চাই যে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অ্যা অ্যা ৩ টি বিভাগ আছে। তার মধ্যে এটি একটি বিভাগ। এই বিভাগের মেইন কাজ হচ্ছে যেটা আমরা বললাম বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। তার মানে হচ্ছে আমাদের দেশে যত প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পগুলো সেটা এই প্রকল্পগুলোর যে বাস্তবায়নটা হয় সেটার একটা পরিবীক্ষণ আছে। যেটাকে আমরা হয়তো বিভিন্ন টার্মে মনিটরিং এর সাথে, সাথে মানে এগুলো নিয়ে আমরা এভাবে বলার চেষ্টা করি। তো আসলে যখন প্রকল্প চলে, তখন এই প্রকল্প আসলে কি তার ১ম যেই উদ্দেশ্য ছিল, প্রকল্পের একটা ডিপিপি থাকে নিশ্চয়ই তুমি জানবে। সেই প্রকল্পের ডিপিপি অনুযায়ী তারা সেই কাজগুলো করছে কিনা? সেটা নিয়ে দেখা। পরবর্তীতে আবার মূল্যায়ন করা যে এই প্রকল্পটা কেমন করল? প্রকল্পটার হয়তো ডেডলাইন ছিল এত তারিখে শেষ করার। তারা সেটা করতে পারে নাই। এক্সটেন্ড করেছে। সেই এক্সটেন্ড করাটা আসলে যৌক্তিক ছিল কিনা? বা আসলে কি এক্সটেন্ড করাটা আমাদের সরকারের অপচয় হচ্ছে কিনা? সরকারের অর্থের অপচয়, সরকারের সময় অপচয়, রাষ্ট্রের অপচয় হচ্ছে কিনা? সেগুলো দেখা। এই কাজগুলো আসলে আইএমইডি করে থাকে। আর আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে এই বিষয়টাও হয়তো অনেকের জানা নাই। সেটা হচ্ছে সরকারি বা আমাদের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলার একটা বিশাল অংশ প্রায় 70-80% ই কিন্তু আসলে প্রকিউরমেন্ট, কেনাকাটা। যেটাকে সরকারি কেনাকাটা বলে। তো আমাদের প্রকিউরমেন্ট হলো একটা রুলস আছে। ১ম এ অ্যাক্ট হয়েছিল পিপিএ 2006 এরপর 2008 এ পিপিআর হয়। এ মে মে লেটেস্ট সর্বশেষ ২০২৫ এ
পিপিআর এর একটা হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫। তো এই পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ যেহেতু 70-80% ই আসলে আমাদের প্রকিউরমেন্ট, তো সেই জায়গায় আসলে প্রকিউরমেন্টটা টাইম মতো করছে কিনা, প্রকিউরমেন্ট এর সকল পদ্ধতি ঠিকমতো করা হচ্ছে কিনা এবং ভ্যালু ফর মানি বলে যে আমরা যে এই জিনিসটা কিনছি সেটা থেকে আমি অতিরিক্ত খরচ করে ফেললাম কিনা অথবা সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা নিতে পারলাম কিনা সেটা দেখা। তো এই বিষয়গুলোও আইএমইডির সাথে আরেকটি আছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি তাদের একটি অ্যা মা আ অংশ। সেই সেই সেটাও দেখে এবং আইএমইডিও একই সাথে এই কাজগুলা দেখে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে বাংলাদেশে যে প্রকল্পগুলো হচ্ছে, সেই প্রকল্পগুলো ঠিক পথে এগোচ্ছে কিনা এবং ঠিক পারফরম্যান্স করছে কিনা সেটা মূল্যায়ন করা। এই জায়গাটায় যদি আমার ২য় মানে পরের প্রশ্নটা করি আসলে। আপনি যেমনটা বলছিলেন যে রিসেন্টলি পিপিআর হয়েছে। আগে তো ১ ছিল। তো সেখান থেকে এখন পরিবর্তনটা আসলে হয়েছে আরো বেশি ক্রয় যে প্রসেসটা আছে, এখানে স্বচ্ছতাটা নিশ্চিত করা বা এই বিষয়গুলো আরো বেশি আসলে যাতে রিফ্লেক্টেড হয়, সেটা নিশ্চিত করার জন্য। এখন সিভিল সার্ভিসে আমরা যারা আছি, বিশেষ করে জুনিয়র অফিসার্স, পরবর্তীতে আমাদেরকে হয়তো প্রকিউরমেন্ট একটা বড় সময় বা আমাদের চিন্তাভাবনা ব্যয় করতে হবে। তো প্রকিউরমেন্ট নিয়ে ডেফিনিটলি আমাদের স্কিলের প্রয়োজন আছে। এবং সিভিল সার্ভিসে বাংলাদেশ যেহেতু আ রাষ্ট্র হিসেবে আমরা আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করছি কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সার্ভিসে যারা আছে তারা কিভাবে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা পিপিআর এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে ওরিয়েন্টেড হওয়ার জন্য আ কি সার্ভিসেস বা ট্রেনিংস তারা আসলে গ্রহণ করতে পারে? ধন্যবাদ। খুবই ম মানে প্রাসঙ্গিক প্রশ্ন এবং আসলেই যারা আছে আমি বলব যে আমাদের আমি নিজেও প্রশিক্ষণ করেছি কিছুদিন আগে। সেটা হলো পাবলিক প্রকিউরমেন্ট রুলস এর উপর একটি প্রশিক্ষণ দেওয়া হয়। ৩ সপ্তাহের একটি প্রশিক্ষণ। এটা আসলে কন্ডাক্ট করে হলো বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি যেটা আইএমইডির একটা আ আ প্রতিষ্ঠান। তো সেই কোর্সটি আসলে সরকারি কর্মচারীদের করার সুযোগ আছে। তো নিশ্চয়ই এই সুযোগটা অ্যাভেইল করতে হবে যারা এই বিষয়ে জানতে চায়। অবশ্যই এটা আমার কাছে মনে হয় একটা মাস্ট ট্রেনিং যেটা সবারই কারণ আমাদের চাকরি জীবনে কোনো না কোনো সময় প্রক্রিউরমেন্ট করতেই হবে। তো সেই প্রক্রিউরমেন্ট যেহেতু করতে হবে তো এই ট্রেনিংটা করার একটা আছে। একই সাথে তুমি মাত্রই উল্লেখ করলে যে ইজিপি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আমি উল্লেখ করতে চাই যে ২০২৫ এ এটা ইজিপিকে বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং এখন প্রত্যেকটি কাজই কিন্তু ইজিপিতে করতে হবে। সুতরাং ইজিপির ট্রেনিং অ্যা এটাও বিপিপিএ কন্ডাক্ট করে অথবা কেউ যদি খুব আগ্রহী হয় তাহলে বাংলাদেশে প্রাইভেট লেভেলেও কিন্তু কিছু ট্রেনিং হচ্ছে। যদি কেউ মনে করে যে না আমি ওই পর্যন্ত অপেক্ষা না করে নিজেই করে নিতে চাই, শিখে নিতে চাই, সেটা সে শিখতে পারবে। আর কিছু YouTube এও কিছু রিসোর্স আছে আমি যতটুকু দেখেছি। জি। সেখান থেকেও সে দেখতে পারবে। আর আমি বলব যে আমরা অফিসাররা যদি ইজিপিটা জেনে যাই তাহলে আমাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো ধরার ক্ষেত্রে অফিসাররা বড় কাজ করতে পারবে এবং আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে পারবে। আর আমি লাস্ট একটু উল্লেখ করতে চাই শেষ এটার সাথে পিপিআর এর সাথে যে আমরা কিন্তু এখন সাস্টেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট এর দিকে এগুচ্ছি। তার মানে হচ্ছে আমাদের টেকসই পাবলিক প্রকিউরমেন্ট করতে হবে। তো এটা বাইরের দেশে পৃথিবীর অনেক জায়গায় এটা করা হচ্ছে। বাংলাদেশও এই পথে হাঁটা শুরু করেছে। এইটার একটা বিরাট মানে মেইন অংশ হচ্ছে যে এটাতে ইকোনমিক, এনভায়রনমেন্টাল এবং আমাদের ফিন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলোই কভার করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এগোচ্ছি। তো আমাদের যারা নতুন অফিসাররা আছে এবং নিউ কামাররা আছে, আমি মনে করি যারা আরো বেশি মেধাবী তাদের এই বিষয়গুলা জানতে পারলে আমার মনে হয় বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের একটা স্বচ্ছতা, জবাবদিহিতা আনার ক্ষেত্রে এক ভালো ভূমিকা রাখতে পারবে এবং একই অফিসাররা। সঙ্গে আমরা তো আগে যখন টেন্ডার দেখতাম, টেন্ডার নিয়ে একটা বড় বিশৃঙ্খলা হতো হুম, কিন্তু। এখন ইলেকট্রনিক্যালি হওয়াতে কিন্তু সেই বিশৃঙ্খলাটা কিন্তু আর হওয়ার সুযোগ নেই। কারণ কেউ জানে না কে আসলে টেন্ডারটা পাচ্ছে। রাইট, রাইট। এবং একই সঙ্গে প্রাইসিং বা আপনি ভ্যালু ফর মানির কথা বলছিলেন। হুম, তো আশা করি আমাদের রাষ্ট্রীয় অর্থের কোনো অপচয় ইনশাআল্লাহ হবে না শীঘ্রই। রাইট। তো আপনার কথা ধরেই যদি আমরা একটু শেষের দিকে আমরা আগাচ্ছি আস্তে। আ সরকারি চাকুরিতে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি যেটাকে আমরা বলি, সেটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েটেড করা হয়? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর রিসেন্ট টাইমস এ আমরা দেখেছি জ্বালানি নিয়ে আমরা এমন একটা সময়ে কথা বলছি, সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে। বিশেষ করে জ্বালানি নিয়ে। তো এই জায়গাটা আমরা দেখেছি কয়েকটি জেলা প্রশাসনের কিছু জুনিয়র কর্মকর্তা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, বিভিন্ন আইডিয়াস নিয়ে তারা কিন্তু প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন। তো এখন যারা একাডেমিক লাইফে আছে তারা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস সেগুলোতে দেখা যাচ্ছে অনেকেই এমন করছে শুধু আ তোতা পাখির মতো মুখস্থ করা ভিত্তিক চিন্তাভাবনা এখনো আছে। তো আপনি যদি এই দুটোকে ব্যালেন্স করে একটু আমাদেরকে বলতেন যে কেমন মাইন্ডসেট ধারণ করতে হবে আসলে? আসলে আমি ইতিমধ্যে একটু বলেছি যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করার সময় আমার এই co-curricular activities গুলা কতটুকু সহযোগিতা করেছে।
তো আমি মনে করি যে একজন আ সৃজনশীল আ ব্যক্তি সে যেখানেই যাবে সেখানেই সৃজনশীলতার ছোঁয়া আ রাখতে পারবে। তো আমি যদি একটু এক্সাম্পল দিয়েই বলি, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি কিছু কাজ করেছি। যেমন আমি শেষ যেই উপজেলায় ছিলাম, সেই উপজেলার সামনে একটি মাঠ ছিল। যেই মাঠটি হয়তো মাঠ আসলে খেলার জন্য ব্যবহার করা মানে করার কথা। কিন্তু ওইভাবে ব্যবহার হচ্ছিল না। অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছিল। হাট বসছিল, বাজার বসছিল। আমি কিন্তু সেটাকে খেলার মাঠের উপযুক্ত করে দিয়ে এসেছি। এখন ওই মাঠে পরবর্তীতে লাইট লাগানো হয়েছে সন্ধ্যার পরে। এখন কিন্তু মানুষ রাতের পরেও ওই জায়গায় অনেকে দেখা যায় যে মানে বলা যায় যে মানে পরিবেশটাই পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হয়েছে যেন মানুষ অ্যা co-curricular activities এ আরো বেশি সময় দিতে পারে। আমার একটি লাইব্রেরি ছিল ওখানে। সেই লাইব্রেরিটা একদমই মানে ধুকে ছিল। সেটাকে আমি এমন করলাম যে মানুষ আসলে যে ভালো কাজের প্রতিযোগিতা করে সেটাকে আমি ব্যবহার করলাম। সেটাতে আমি এমন হয়েছে যে আমি Facebook এ একটি পোস্ট দেওয়ার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বই চাইলাম সবার কাছে। যে আপনাদের কাছে কি বই আছে সংগ্রহ আপনি চ অ্যা এ এসে পড়েন। এবং খুব ইন্টারেস্টিংলি এমন হয়েছে যে অনেক রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু আমাকে বই দিয়ে গিয়েছেন। তো এটা আমাদের আসলে খুব আমার মনে হয় যে এটা খুব পজিটিভ একটা দিক এবং ইতিবাচক দিক যে আমরা কিন্তু আসলে সুযোগ পেলে আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজের সুযোগের অপেক্ষায় থাকি। একই সাথে আমি উপজেলায় শিল্পকলা একাডেমি করে রেখে এসেছি। উপজেলা শিল্পকলা একাডেমি না থাকার কারণে যারা এই ক্ষেত্রে কাজ করে তাদের কিন্তু আসলে ওই বিষয়টা মানে তারা কাজ করার জায়গা পাচ্ছিলেন না। তো আমি সেটাও কিন্তু ওপেন করে দিয়ে এসেছি। তো আমি একটা জিনিস বিলিভ করি যে আসলে যেমন আমাদের অন্যান্য যে ধর্মীয় যারা আছেন, আমাদের ওখানে ইমাম আ এ যারা আছেন বা অন্যান্য যারা ধর্মীয় বিষয় নিয়ে কাজ করেন, তাদেরকেও কিন্তু আমি মোটিভেট করার চেষ্টা করেছি। তাদের অনুষ্ঠানগুলোতে আমি উপস্থিত থাকতাম এবং আমি এমনও হয়েছে যে নিজে ইয়ে করে তাদের ইসলামিক গজল গেয়ে আমি তাদের সাথে অংশগ্রহণ করেছি। এবং এতিমখানা অন্যান্য জায়গায় এমন হয়েছে যে ইফতারি করতে গিয়েছি, তাদের সাথে একসাথে কাজ করেছি। তো আমার কাছে মনে হয় যে একজন সৃজনশীল ব্যক্তি সৃজনশীল ভাবনাটাই তার সম্পদ। সেটা সে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে ব্যবহার করে। আমি ক্রিকেট খেলতেও নেমে যেতাম। মাঠে আমি একসাথে ক্রিকেট খেলতাম। তো এগুলো স্কুলের একটা গভর্নমেন্ট স্কুল ছিল, সরকারি স্কুল থাকে একটা উপজেলাতে। সেই সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা আমার বক্তব্য শোনার জন্য খুব পাগল থাকত। অধীর আগ্রহ অপেক্ষা থাকবে যে স্যার কখন আসবে কথা বলবেন। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় একজন সৃজনশীল ব্যক্তির কাছ থেকে আসে। তো এই ক্ষেত্রে এই সৃজনশীলতাগুলো এভাবে কাজে লাগাতে হবে। আর সরকারিভাবে আমি যদি বলি, হ্যাঁ, আমাদের সৃজনশীল মানুষদেরকে কাজ করার ক্ষেত্র এখন বাড়ছে। অনেকেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেভেলে সৃজনশীল কাজ করছে। সোশ্যাল রেসপনসিবিলিটি থেকে কিন্তু মানুষ অনেক কাজ করছে। তো এই ক্ষেত্রটা বাড়ছে এবং এই ক্ষেত্রটা আরো বাড়বে যদি আমরা সৃজনশীল মানুষরা আরো বেশি এই সার্ভিসে আসি এবং এই সার্ভিসে এসেও তার সৃজনশীলতাটা ধরে ধরে রাখি। রাখে। অনেকে কিন্তু ছেড়ে দেয়। ঠিক আছে। চমৎকার বলেছেন। আমরা এতক্ষণ ধরে আসলে আপনার কাছ থেকে আপনার আ শিক্ষা জীবন থেকে শুরু করে পরবর্তীতে কর্মজীবন এবং খানিকটা ব্যক্তি জীবন সম্পর্কেও জানলাম আসলে। তো আমরা অনেক বেশি সমৃদ্ধ হয়েছি এবং আমরা বিশ্বাস করি আমাদের দর্শক যারা আছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রার্থী থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আছেন, তারা আমাদের মাহবুব ভাইয়ের জীবন থেকে অনেক বেশি কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং আশা করি আপনারা সেই শিখনগুলো আপনারা নিজেদের জীবনে ধারণ করবেন। তো আমরা আমাদের সেশনটাকে আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। একদম শেষ দিকে যদি মাহবুব হাসান ভাইয়ের কাছ থেকে আমাদের দর্শক এবং সিভিল সার্ভিসের প্রার্থী যারা আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? ধন্যবাদ নাহিদ। আসলে আমি একটা কথাই বলতে চাই যে, যারা সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, তাদেরকে একটি কথাই বলব যে, আপনি সার্ভিসে আসবেন এই চিন্তা করেই যে, আমি দেশকে কি দিতে পারি, রাষ্ট্রকে আমি কি দিব। কি পাওয়ার চিন্তা করে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হতাশ হতে হবে। তবে এটাও আমি বলতে পারি যে, আপনি যখন দিতে আসবেন, তখন আপনি অনেক কিছুই পাবেন। বিশেষ করে মানুষের যে ভালোবাসা পাওয়ার যে সুযোগটা এই সিভিল সার্ভিসে আছে, আমি মনে করি এটা অন্য কোনোভাবে আসলে হয়তো এতটা নাই। তো সুতরাং আপনি অনেক বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন এবং একই সাথে অনেকের জীবনে আপনার ছোঁয়া রাখার সুযোগ থাকবে। অনেকের লাইফ আপনি টাচ করতে পারবেন। সুতরাং এই একটি উদ্দেশ্য নিয়ে যদি এই সার্ভিসে আসা যায় তাহলে আপনি ভালো করবেন। আর যারা সৃজনশীল আছেন তাদেরকে একটি কথাই বলব, নিজের সৃজনশীলতা ধরে রাখার দায়িত্ব আপনার। তো সেই ক্ষেত্রে আপনার সৃজনশীলতার সাথে কম্প্রোমাইজ না করে কিছুটা সময় অবশ্যই নিজের সৃজনশীলতার জন্য রেখে দিবেন এবং এটা আপনার সাথে থাকবে। এটা আপনার আমার মনে হয় পেশাগত জীবনের সাথে বাস্তব জীবনেও খুব ভালো কাজ করবে। আর
অ্যা একটা যে গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে চাই। সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু আসলে পরিবার। সেই পরিবারকেও আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিবারকে ভালো রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটা করে যেতে হবে। এবং সর্বশেষ যেটা আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার সাথে খুব ভালো সম্পর্ক রক্ষা করা এবং আমাদের যেই প্রক্রিয়া আছেন, যেই ভাবে সৃষ্টিকর্তাকে ডাকেন, সেখানেও আমার মনে হয় খুব ভালো একটা কানেকশন রক্ষা করা এবং এইটা অনেক বেশি কাজ করে। তো সবার জন্য শুভকামনা। আশা করি আমরা আমাদের সিভিল সার্ভিসে আরো অনেক বেশি অ্যা ক্রিয়েটিভ, সৃজনশীল এবং আরো ভালো যারা দেওয়ার মন মানসিকতা নিয়ে যারা আসতে চান তাদেরকে আমরা আমাদের এই সার্ভিসে পাবো। সবাইকে স্বাগত সিভিল সার্ভিসে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫ তম ব্যাচের অত্যন্ত মেধাবী কর্মকর্তা মাহবুব হাসান ভাইয়ের সঙ্গে। তো আজকের মতো ক্যারিয়ার টকের আজকের সেশনটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সেশনে নতুন কোনো অতিথির সঙ্গে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।